ওনাদের বংশধরদের মতে ঠিক এই জায়গাটা ছিল একটা ফাঁসির মন। এই সিঁড়ি দিয়ে উঠেই নাকি একদম উপরে ওঠা হয়তো, যে একটু আমরা উপরে উঠে দেখাই। সেই সময়ে যে ধরনের নান্দনিক ডিজাইন দিয়ে সিঁড়ি করা হতো, একদম আমরা খাজানা দিতে যাই কাশমালের মধ্যে, এরকম তারা সবাই চতুর্দিকে এসে ডাক ডুক বাজাইয়া খাজানা দিতে আসতো। আমি এখন আছি হাজিরহাট জমিদার বাড়ির মধ্যেই। তো আমার পিছনে যে দালানটা দেখতে পাচ্ছেন, এটা একসময় বিশাল আকার ছিল, যদিও বা বর্তমান সময়ের মধ্যে এই দালানটা পরিসরটা অনেক ছোট হয়ে গেছে। তো ওনাদের যারা বংশধররা আছে এখন, তাদের মাধ্যমে আমি জানতে পারি বংশটা বড় হয়ে যায়, তখন জায়গা সংকুলান না হলে তারা বিভিন্ন সাইড ভেঙে ভেঙে তারা বাড়িঘর করে। তারা বাড়িঘর করার পর যে অবশিষ্টটা আছে সেটাই হচ্ছে এটা, এই দালানটা। বর্তমানে এখানে এসে আমরা যে দালানটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 তলা বিশিষ্ট একটা দালান। মুঘল আমলের তৈরি যে দালানগুলো আমরা দেখতে পাই, প্রত্যেকটা দালানের একটাই বৈশিষ্ট্য, তার ওয়ালগুলা কিন্তু অনেক মোটা মোটা হয়। আপনারা যদি দেখেন, এখানে কিন্তু অনেক মোটা মোটা ওয়ালগুলা মোটা করেই তৈরি করা হয়। প্রত্যেকটা মুঘল স্থাপত্যই কিন্তু এই ধরনের তৈরি। তো জমিদার বাড়ির মধ্যে এই একটা বৈশিষ্ট্য, যদিও বা এটা অনেকটা ভঙ্গুর হয়ে গেছে কিংবা অনেক কিছু সংরক্ষিত নাই, যার কারণে হয়তোবা এভাবে দেখা যাচ্ছে যে একটা মানে অসংরক্ষিত অবস্থায় থাকলে যা হয় সেই অবস্থাটাই দেখতে পাচ্ছেন। গাছের শিকড় আগড়ে আছে ওয়ালগুলো। তো আমরা যদি একটু ওনাদের বংশধরদের সাথে একটু কথা বলতে পারি। সালাম, আপনার নামটা যদি বলেন। আমার নাম তো মাওলানা কাজী সালাউদ্দিন চৌধুরী। আপনি কততম জমিদার যিনি শাহাবুদ্দিন রয়েছেন, ওনার কততম বংশধর? আমি এখন মরহুম শাহাবুদ্দিন চৌধুরী থেকে এখন 6ষ্ঠতম বংশধর আর কি। 6ষ্ঠতম বংশধর। 6ষ্ঠতম বংশধর। আচ্ছা। তো আমাদের যদি জানান, এটা কত বছর আগের? আসলে এটা তো আমাদের জমিদারি হিসাব প্রায় 350 বছর আগের। ওই থেকে প্রথম কাজী সাদুল্লাহ ছিল, তারপর কাজী সাহাবুদ্দিন, মরহুম কাজী সাহাবুদ্দিন চৌধুরী, তারপর মিয়া হাসমত আলী চৌধুরী। মিয়া হাসমত আলী চৌধুরীর সময় অনেক বেশি দবদবা ছিল, জমিদারির দবদবা অনেক বেশি ছিল। এবং মিয়া হাসমত আলী চৌধুরী থেকে নিয়ে মিয়া আহমদ জামান চৌধুরী থেকে নিয়ে তার পরবর্তীতে আসতেছে তারা 3 ভাই, কাজী দেলাম হোসেন চৌধুরী, কাজী শাহ আলম চৌধুরী, কাজী মাহুল আলম চৌধুরী। আমি কাজী মাহুল আলম চৌধুরীর 3য় ছেলে। আচ্ছা। এক সময় আপনাদের অনেক জমিদারি ছিল আপনার পূর্বপুরুষদের। বর্তমানে আপনার পেশাটা? আমার পেশা, আমি এখন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে আছি এবং আমাদের বাড়ির পাশেও আমরা মাদ্রাসা করছি। এখন এই 3 তলা বিল্ডিং দেখতেছেন যে এটা আমাদের মাদ্রাসা। তো আমি এই মাদ্রাসা না, আমি অন্য মাদ্রাসায় আছি, এটা পরিচালনার মধ্যে আছি। এই যে আমাদের এই জমিদারিটা অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন। কাজিরাট মাদ্রাসার জায়গা সবগুলা এই যে কাজীবাড়ি হাসান মিয়া চৌধুরীর বংশধরের জায়গা, এবং যে বাজারের মসজিদের পুকুর আছে এটাও আমাদের এই কাজীবাড়ি মসজিদের পুকুর। আর এবং বাজারটাও কাজীবাড়ি নামে কাজিরহাট বাজার হয়েছে। এরকম অনেক আরো রাস্তাঘাট আছে, যে কাজীর রোড, কাজীর রাস্তা, কাজীর রোড এরকম আছে। ওনারা আসলে, আমরা তো অনেক পরের সন্তান, তো আমরা তো এগুলা শোনা আপনারা যেরকম শুনে জানতেছেন, আমরাও এরকম শুনতেছি যে এখানে 7 জন বছরে ফাঁসি দিলে সরকারের ফাঁসির অর্ডার ছিল, বিচারকের 7 জন পর্যন্ত ফাঁসি দিতে পারতেন। এবং তাদের আন্ডারে অনেক মানুষ প্রজারা ছিলেন, তারা পুণ্য করত। পুণ্য মানে বছরে একদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হইতো, ওখানে এসে তারা এই যে আমরা খাজানা দিতে যাই কাশমালের মধ্যে, এরকম তারা সবাই চতুর্দিকে এসে ডাক ডুক বাজাইয়া খাজানা দিতে আসতো। যদি ফাঁসির মঞ্চটা আমাদের একটু দেখান আপনি। আসলে ফাঁসির মঞ্চটা এইদিকেই ছিল, এই রুমে ছিল নাকি। এই ফাঁসির মঞ্চটা এখানে ছিল, ওখানে অনেক গাছগাছালা ছিল, যাদেরকে ফাঁসির যে একটা মঞ্চ এখন বর্তমান আছে, ওই সিস্টেমে একটা এরকম মঞ্চ ছিল এখানে। আপনাদের বংশধরের নির্বিচারে ফাঁসি দিত না, বিচারের মাধ্যমে, ন্যায়সঙ্গত মাধ্যমে যাদের উপর ফাঁসির অর্ডার হইতো, এইভাবেই তারা ফাঁসি দিত, ন্যায় বিচারের মাধ্যমে, অন্যায় ভাবে না। এই জমিদার ফ্যামিলি, কাজীবাড়ি জমিদার ফ্যামিলি ঐতিহ্যবাহী, এটা কোনো অন্যায় অবিচার তাদের প্রজাদের উপর
কোনো বংশধরের উপর এবং কোনো মানুষের উপর অন্যায় বিচার করেনি, সেটা কোনোদিনই। তারা শিক্ষণীয় ব্যাপারে যে মাদ্রাসা করেছেন, স্কুল করেছেন, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, স্কুলের জন্য জায়গা দিয়েছেন, বাজারের জন্য জায়গা দিয়েছেন, সবগুলা দিয়েছেন। তারা সব মানুষের দেশের উন্নয়নের কাজ করেছেন। আর যেগুলা এমনি শোনা যায়, যে এখানে নিমাই হিসে, যে আসলে নিমাই এটা আসলে শোনা কথা। আচ্ছা, এখানে আপনাদের বংশধরের মধ্যে একজন প্রধানমন্ত্রীও ছিলেন বাংলাদেশের সাবেক। আমাদের বংশধরের মধ্যে এরশাদের আমলের, প্রেসিডেন্ট এরশাদের আমলে কাজী জাফর আহমদ আমরা এখন দেখতেছি এই জমিদার বাড়িটা একদম জরাজীর্ণ, বঙ্গুর। তো এটা কখনো কেউ সংরক্ষণ করার জন্য উদ্যোগ নিয়েছিল কি? আমার আব্বা সংরক্ষণ করার জন্য এখানে দাঁড়িয়েছিল, অনেক টাকা পয়সা খরচ করেছে, কিন্তু দেখতেছি এই যেই ভাবে বিল্ডিং এর চওড়া, যেভাবে বড়, যেভাবে ইটা ওখানে খাইতেছে, দেখতেছে ওখানে মানে খুব কাজ করলেও এটা সম্ভব হবে না। ওই সময় তো জমিদারি ছিল, এত বড় বড় বিল্ডিং অনেক অনেক করেছেন তারা, এখন তো সম্ভব হচ্ছে না, সেই জন্য এটা আর করে নাই। তাদের কাছে যাইলে, যে অফিসে গেলে যে এটা কাজ হবে, যে একটা সংস্কারমূলক কাজ হবে, যে মানুষরা দেখতে আসবেন এবং মানুষরা আসে, ওনারা কি আনন্দ ভোগ করতে পারে, বা পুরোনো ইতিহাস যে তারা জানতে পারে যে এটা একটা পুরোনো ঐতিহ্যবাহী বিচারক ছিলেন যে এই দেশের, যে এটা আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাই দিতে চাই যে এটা একটু সংস্কারমূলক কাজ করলে আমরা এবং জনগণ এবং এলাকার জনগণরা খুশি হবেন, আনন্দ পাবেন। যে মানুষরা সবসময় এসে দেখার জন্য, কিন্তু তারা দেখে শুনে চলে যায়, কোনো মানে কি হয় না। সাংবাদিক বড় বড় ঢাকা থেকেও সাংবাদিক আসছিল, ইত্তেফাক, ইনকিলাব এবং এরকম আজাদি, দৈনিক, পূর্বকোণ, এরকম অনেক পত্রিকার সাংবাদিকরা এসেছিল, কিন্তু তারা কি আমাদের থেকে কথা নিয়ে যায় যে আমরাই ওখানে যাব, যেখানে গেলে যে এটা সংস্কার হয় সরকারের পক্ষ থেকে, ওখানে যাও, কিন্তু পরবর্তী দেখি কোনো কাজই হয় না। পরিসরটা, গড়ের পরিসরটা কতটুকু পর্যন্ত দেখেছিলেন, মানে সর্বোচ্চ কত বড় পর্যন্ত দেখেছিলেন? এখন আপনারা যতটুকু দেখতেছেন, তার আমি দেখতেছি আর আরো উত্তরও ছিল এবং পশ্চিমেও ছিল। এটা দোতলা বিল্ডিং ছিল, নিচের তলার মধ্যে বিচার আচার চলতো, উপরের মধ্যে ওনারা থাকতেন, বিচারকরা থাকতেন। কখন থেকে মানুষজন আর থাকা বন্ধ করে দেয় এই গড়টার মধ্যে? এটা তো আজকে প্রায় 100 বছর আগের থেকে থাকা বন্ধ করে দিছে। 100-150 বছর আগের থেকে থাকা বন্ধ করে দিছে। ওনারা নিচে নামে এই চতুর্পাশে ঘর দেখতেছেন, ওনারা সবাই আমরা আমাদের বংশধর, সবাই আমরা তাদের অলাদ পর্যন্ত। যিনি প্রতিষ্ঠাতা ছিল ওনার সম্পর্কে যদি উনি তো এখানে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কাজী শাহাবুদ্দিন চৌধুরী। কাজী মরহুম শাহাবুদ্দিন চৌধুরী অনেক গুণবান এবং জ্ঞানী গুণী মানুষ ছিলেন। ওনার 22টা মসজিদ করছেন, জায়গায় জায়গায় গিয়ে 22টা দিঘি করছেন, 22টা কালভার্ট দিছেন, যে কালভার্ট গুলো এখনো পর্যন্ত বর্তমান সরকারের আমলে যে রাস্তা দিয়ে যে এখন আমরা ব্রিজ এবং পোল করতেছেন, ওগুলা ভাঙতে পারতেছে না, এগুলা ভাঙে করতে পারতেছে, এবং এত শক্ত যে এগুলা না ভাঙে অন্যদিকে ব্রিজ দিতেছে এবং পোল দিতেছেন। 22টা মসজিদ করছেন, 22টা দিঘি দিছেন, 22টা আপনার কালভার্ট, যে ফুল হাতির ফুল বলে পরিচিত, হাতির ফুল বলে পরিচিত এখন বর্তমান সময়ে, বিভিন্ন যেটা আছে, এগুলা জায়গা জায়গা উন্নয়নের কাজ করছেন। অবশ্যই বর্তমানে যে জমিদার বাড়ির যে ভবনটা আছে, সে ভবনে যদি একটু পরিদর্শন করে দেখি, এই জায়গায় একটা সিঁড়ি ছিল, সিঁড়ির অবয়বটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সে সময়ে যে ধরনের নান্দনিক ডিজাইন দিয়ে সিঁড়ি করা হতো, একদম এদিকে উঠে আবার এদিকে যাওয়ার, সেই ডিজাইনটা এখনো আছে, যদিও বা হয়তো বা সংরক্ষিত না থাকার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, গাছের শিকড় দ্বারা এটা জমে আছে এই বাড়িটা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সরকার কর্তৃক কোনো সংরক্ষণ করার, ইতিহাসকে ধরে রাখার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, যার কারণে গড়টার এই অবস্থা। কাজিরহাটের এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি কাজী ছিলেন। কাজী বলতে সে সময়ে সরকারি দপ্তরে যারা কাজ করত, বিশেষ করে বিচারকের কাজ করত, তাদেরকে কাজী নামে ডাকা হতো এবং তারা কাজী নামে পরিচিতি ছিল। সাথেই তিনি একটা জমিদারিত্ব পান। সেই জমিদারিত্ব পাওয়ার পরই এই জমিদার বাড়িটা উনি
তৈরি করেন এবং দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করেন। আমরা জানি যে প্রায় 1800 সালের দিকে, মানে উইকিপিডিয়ার মধ্যে যেটা দেখতে পাই, 1800 সালে এই জমিদার বাড়িটা তৈরি করা হয় এবং 1955 সালে যখন জমিদারি প্রথাটা বিলুপ্ত ঘোষণা করা হয়, ঠিক তখন থেকেই এই বাড়ির মধ্যে মানুষজনের জুলুসটা কমে যায়। একটা সময় এই বাড়ির মধ্যে অনেক জুলুস ছিল, তো জুলুসগুলা ওনাদের বংশধরেরা যেভাবে বলেছিল, মানুষ খাজনা দিতে আসতো এখানে অনেক ডাক ঢোল পিটিয়ে, কিন্তু সে জুলুস আজকে নেই। আজকে নীরব শুনশান একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন জরাজীর্ণ হয়ে আছে। এক সময়ের যেখানে মানুষ জুলুসে পরিণত ছিল, আর সেটাই হচ্ছে এখন নীরব নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে। ওনাদের বংশধরদের মতে ঠিক এই জায়গাটা ছিল একটা ফাঁসির মঞ্চ। তো সরকারি যারা অপরাধ করত তাদেরকে নাকি এই জায়গার মধ্যে একটা মঞ্চ ছিল, সেই মঞ্চেই ফাঁসিটা দেওয়া হতো। বিশেষ করে বছরে নাকি সর্বোচ্চ 7 জন মানুষের ফাঁসি দেওয়ার অনুমতি ছিল এই জায়গার মধ্যে। যারা সর্বোচ্চ অপরাধী হিসেবে দণ্ডিত হতো তাদেরকেই এই মঞ্চটার মধ্যেই, মানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটার মধ্যেই ফাঁসিটা দেওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এদিকে যে 2 তলা বিশিষ্ট ঘরগুলা দেখতে পাচ্ছেন, দালান ছিল এক সময়। নিচতলায় যত বিচারের কার্যাদি চলতো, খাজনা গ্রহণ করত, আর 2 তলায় জমিদারের পরিবার পরিজন নিয়ে বসবাস করত। এক সময় এই জমিদার বাড়ির মধ্যে নাকি ভূমিকম্প হয়, যার কারণে ফাটল দেখা দেয়। এরপর থেকে বংশধররা আস্তে আস্তে এই বাড়ি থেকে সরে পাশে দিয়ে ঘর তৈরি করে ওরা সেখানে বসবাস শুরু করে। বাড়িটি জরাজীর্ণ হলেও এখনো অক্ষত আছে সেই পুরনো মসজিদটি, এখনো কিন্তু পুরনো ভবনটা কিন্তু অক্ষত আছে। এটা সংরক্ষিত করা হয়েছে যেহেতু এখানে নামাজ পড়া হয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে এখানে সিঁড়ি দেখবেন বাইরে একটা, এই সিঁড়ি দিয়ে উঠেই নাকি একদম উপরে ওঠা হতো এবং উপরে উঠেই আজান দেওয়া হতো। খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, কারণ সে সময় তো আর মাইক ছিল না। তো মাইক না থাকার কারণে মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম আজান দিতে হতো। যদি একটু আমরা উপরে উঠে দেখাই, এখানে কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম রাখা হয়েছে। আপনারা যদি দেখেন, এই 3 গম্বুজ বিশিষ্ট বড় বড় এই মসজিদটা খুব নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। সাথে এই জায়গা, আমি এখানে যেখানে আছি এই জায়গায় দাঁড়িয়েই আজান দেওয়া হতো। আর এই জায়গাটা করা হয়েছে শুধুমাত্র আজানের জন্য। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল, কারণ অন্যান্য মসজিদে কিন্তু এইসব জিনিস দেখা না গেলেও এখানে এসে আজান দেওয়ার বিষয়টা খুব ভালোই লেগেছিল। আশ্চর্য লাগে যে এটি একটি 300 বছরের পুরাতন মসজিদ। এখানে এক সময় রাজা থেকে শুরু করে প্রজারা পর্যন্ত নামাজ পড়তো। আর এখান থেকে তো আপনারা দেখলেন উপরে আজান দেওয়ার সিস্টেম, বা এখানে তখনকার যুগে কিন্তু গম্বুজের মসজিদগুলা আসলে একটু আর্কিটেকচারাল বিষয় ছিল। কাজী শাহাবুদ্দিন ছিলেন বিখ্যাত একজন জমিদার কিংবা সরকারি দপ্তরে চাকরি করত এই কাজী শাহাবুদ্দিন। তার নামে অনেক সুনাম ছড়িয়ে পড়ে, বিশেষ করে তার নামে হয় কাজীরহাট বাজার, তার নামে হয় কাজীবাড়ি, তার নামে হয় বিভিন্ন কালভার্ট, দিঘি, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান। তার বিচক্ষণতা এবং সমাজকর্মই তাকে এগুলো করতে উদ্বুদ্ধ করেছিল। যদিও বা জমিদারি প্রথা নিয়ে অনেকটা বিতর্ক রয়েছে, সেই বিতর্কর দিকে যদি না যাই, আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যদি জানতে যাই তাহলে এগুলোই জানতে পারি। তিনি ছিলেন কর্মঠ, সমাজকর্মে তিনি অনেকটা ভূমিকা রেখেছিলেন। সেই বিষয়গুলোই আমরা জানতে পারি এখানে এসে।